গত বছরের সমান জ্বালানি সরবরাহের পরও কাটছে না সংকট। ফিলিং স্টেশনে বাড়তি চাপ, বিরামহীন অপেক্ষায় গ্রাহকের দুর্ভোগ। নাশকতা ঠেকাতে ডিপোগুলোতে সতর্ক অবস্থানে প্রশাসন। লাইনে দাঁড়াইছে প্রায় 2 ঘন্টার উপরে। তেল যদি টোটালি না থাকে ভাই বলে দিক, আমরা গাড়ি যে ঘরে উঠায় রাখি। মানুষ হারানো হচ্ছে বেশি, এখানে রাস্তাঘাট দাম হয়ে যাচ্ছে। হঠাৎ করে ক্রাইসিস কিভাবে হইলো আল্লাহ জানে আর সরকার জানে। স্কুল কলেজ খোলা, এখন চিন্তা করতেছে এরকম যদি চলতে থাকে কি হবে পরিস্থিতি। আধা ঘন্টা দাঁড়ায় আপনার 500 টাকার তেল পাইছি। এগুলো কিন্তু সরজমিনে একটু দেখা উচিত, এগুলো তো আমাদের একটা ভোগান্তি হচ্ছে। সংকটের জন্য ব্যবস্থাপনার ঘাটতিকে দুষছেন বিশেষজ্ঞ। পরিশোধন সক্ষমতা বাড়ানোর পরামর্শ। পেট্রোল অ্যান্ড অকটেন বেশিরভাগই ব্যবহার হয় সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। ফোর্স কনজারভেশন, তাহলেই কিন্তু অনেক ডিমান্ড কমে যায়। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেন। কৃষক কার্ড সংক্রান্ত সভায় যোগ দিলেন সংসদীয় কমিটির বৈঠকে। দুটি বড় দুর্ঘটনা ছাড়া এবারের ঈদযাত্রা যে কোনো সময় চেয়ে স্বস্তির হয়েছে বললেন সড়ক মন্ত্রী। ফেরিতে ওঠার আগে গাড়ি থেকে সব যাত্রী নামানোর নির্দেশনা। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ডিএনসিসি হাসপাতালে আলাদা কর্নার। ট্রিকার কিনতে 600 কোটি টাকা বরাদ্দ। স্বাস্থ্য খাতের সংকট মোকাবিলায় সচেষ্ট সরকার, জানালেন মন্ত্রী। ইউরোপ যাত্রায় আবারও সলিল সমাধি। খাদ্যের অভাবে ভূমধ্যসাগরে মৃতদের 10 জনই সুনামগঞ্জের। গ্রিসের সহায়তায় জীবিতদের দেশে ফেরানোর চেষ্টা চলছে, জানালেন প্রতিমন্ত্রী। ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। তেহরান তেল আবিব পাল্টাপাল্টি হামলা অব্যাহত। আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। গত বছরের সমপরিমাণ জ্বালানি সরবরাহ করা হলেও কাটছে না সংকট। পেট্রোল পাম্প মালিকরা বলছেন, একদিকে যেমন চাহিদা বেড়েছে, অন্যদিকে থামেনি আতঙ্কিত হয়ে বাড়তি তেল কেনার প্রবণতাও। বিশেষজ্ঞরা মনে করেন, সমন্বয়হীনতা, যথাযথ পরিকল্পনার অভাব আর অব্যবস্থাপনাগত ঘাটতির চলমান সংকটের জন্য দায়ী। চাহিদা কমিয়ে সাশ্রয়ী হওয়ার পরামর্শ তাদের। সাইফুল ইসলামের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। রাজধানীর পরিবাগের এই ফিলিং স্টেশনের কর্মকর্তাদের তথ্য মতে স্বাভাবিক সময়ে এখানে দিনে জ্বালানি তেল বিক্রি হতো 20,000 লিটারের মতো। বর্তমানে যা 25,000 লিটার ছাড়িয়েছে। তারপরও তেল পেতে দীর্ঘ সারিতে অপেক্ষা গ্রাহকদের। কিন্তু কেন? আমাদের এখানে সরবরাহ স্বাভাবিক থাকার কারণে, অন্যান্য পেট্রোল পাম্পগুলো বন্ধ থাকার কারণে আমাদের এখানে চাপটা একটু বেশি। রাজধানীর বিজয় সরণির এই ফিলিং স্টেশনের চিত্রও একই রকম। আগের তুলনায় বিক্রি বাড়লেও কমেনি গ্রাহকের চাপ, বরং দীর্ঘ সারিতে অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এবং বাড়ার কারণ হলো যে দুটো, একটা হলো যে অন্য জায়গায় না পেয়ে এখানে চাপ দিচ্ছে, আর একটা হলো যে ভিতরগতভাবে এটা আতঙ্কিত হয়ে তৈল একটু বেশি নেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি ও জ্বালানি বিভাগের তথ্য পর্যালোচনা করে দেখা যাচ্ছে, ইরান যুদ্ধ শুরুর পর সংকটের শঙ্কায় গ্রাহকদের বাড়তি তেল কেনার প্রবণতা দেখা দেয়। মার্চের প্রথম 5 দিনে ডিজেল বিক্রি হয় গত বছরের তুলনায় দ্বিগুণ হারে। পরিস্থিতি সামলাতে এরপর টানা 9 দিন তেল বিক্রি হয় রেশনিং পদ্ধতিতে। ঈদ যাত্রা সামনে রেখে রেশনিং উঠিয়ে নেয়ার পর 16 থেকে 18 মার্চ জ্বালানি তেল বিক্রির হার বাড়ে আগের বছরের একই সময়ের তুলনায় 10 থেকে 15%। ঈদের পর ডিপো থেকে তেল দেয়া হচ্ছে গত বছরের সঙ্গে মিল রেখে। তবে ঈদের লম্বা ছুটিতে ব্যাংক বন্ধ থাকায় প্রি অর্ডার জটিলতায় চাহিদা মাফিক তেল নিতে পারেনি অনেক পাম্প। একটা রাস্তায় যদি 10 কিলোমিটার মধ্যে 6টা পাম্প কোনো লোক বন্ধ দেখে, তার ভিতরে তো প্যানিক আরো বেড়ে যায়। সিদ্ধান্ত নিতে যত দেরি করবে ততই প্রবলেম হবে। একই সঙ্গে চলমান সংকটের পেছনে ব্যবস্থাপনাগত ঘাটতিকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। আমাদের পেট্রোল অ্যান্ড অকটেন, হ্যাঁ, এর বেশিরভাগই ব্যবহার হয় সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে। এই যে আমাদের এতগুলো, এখানে অর্ধেক ব্যবহার করতে হবে, তাহলেই কিন্তু অনেক ডিমান্ড কমে যায়। বিশেষজ্ঞরা মনে করেন, সংকটে সাশ্রয়ী হওয়ার কোনো বিকল্প নেই। নীতি নির্ধারকদের পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে, দেশে জ্বালানি তেলের সংকট কিংবা সরবরাহ ঘাটতি নেই, কিন্তু পেট্রোল পাম্পগুলোতে এসে দেখা যাচ্ছে তেল নিতে যানবাহনের দীর্ঘ সারি আর গ্রাহক ভোগান্তি।
এমন অবস্থায় প্রশ্ন উঠছে পরিস্থিতি সামাল দিতে কতটা কৌশলী কিংবা ব্যবস্থাপনাগত দক্ষতা দেখাতে পারছে জ্বালানি বিভাগ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহের সবশেষ জানাতে রাজধানীর আসাদগেট এলাকায় আছেন রিপোর্টার সাইফুল ইসলাম, খুলনায় তানজিম আহমেদ এবং চট্টগ্রামে আছেন ফেরদৌস লিপি। আমরা সরাসরি প্রথমে যাব সাইফুলের কাছে। সাইফুল, বেলা যত গড়াচ্ছে রাজধানীতে বিভিন্ন পাম্পে যে পাম্পগুলোতে তেলের সরবরাহ রয়েছে সেগুলোতে সিরিয়াল আরও বাড়ছে গাড়ির। আমরা যদি এখনকার যে আসাদ গেটের এই পাম্পের চিত্র দেখাই, আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন পাম্পে, এই পাম্পের কথা কিছুক্ষণ পরে বলি, কিন্তু এর আগে রাজধানীতে বাংলা মোটর, রমনা থেকে শুরু করে গাবতলী পর্যন্ত আমরা গিয়েছি, বেশ কিছু পাম্প বন্ধ পেয়েছি। আবার দেখেছি যে পাম্পগুলোতে তেল দিচ্ছে দীর্ঘ সিরিয়াল, কেউ ঘন্টার পর ঘন্টা এই যে সিরিয়ালে পড়ে তাদের যে কর্মঘণ্টা সেটি কিন্তু ব্যয় করেছেন। তবে এক্ষেত্রে আমরা যদি এখনকার এই যে দীর্ঘ সিরিয়ালটা একটু দেখাই, যে রাজধানীর আসাদ গেটের পাম্পে দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, এক পাশে গাড়ির পাশেই কিন্তু হোন্ডা। অনেকে দেখেছি আমরা তেল শেষ হওয়ার পরে পাম্প পর্যন্ত এসেছেন, নিজের গাড়ি ধাক্কা দিয়ে নিয়ে এসেছেন। তবে এর মধ্য দিয়ে আরও বলতে পারি যে এখানকার যে আগত চালকরা তারা বলছেন যে এই যে দীর্ঘ সময় ধরে তারা লাইনে বা সিরিয়ালে থেকে অল্প কিছু পরিমাণে তেল পাচ্ছে, সেই তেলটা কতটুকু তাদের কাজে ব্যয় হবে সেটা একটা বড় প্রশ্ন তাদের থাকছে। তবে এর পাশাপাশি আবার অনেকে বলছেন যে বারবার এসে কেউ এই তেল নিয়ে যেন মজুত না করে, সেদিকেও কিন্তু আসলে নজরদারি রাখতে হবে। কেননা রাজধানীর এক পাম্পে থেকে আরেক পাম্পে যখন গিয়ে আমরা দেখতে পারি যে বেশ কিছু মানুষই কিন্তু একের অধিক নেওয়ার চেষ্টা করছে। তবে অন্যদিক থেকে এই যে পাম্প মালিক সমিতির সাথে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছি, তারা বলছেন যে এই যে ক্রেতাদের যে বাইং প্যানিক, এর কারণেই কিন্তু আসলে সরবরাহে ঘাটতি হয়েছে বলছে তারা দাবি, কিন্তু ক্রেতারা তা মানতে রাজি নন। তারা বলছেন যে পাম্প মালিকরা হচ্ছে মজুত করেছে, যার কারণে হচ্ছে দেশের এই যে জ্বালানি তেল, পেট্রোল, অকটেল, ডিজেল, এইগুলো কিন্তু সংকট আরও তীব্র হয়েছে। তবে এক্ষেত্রে আমরা যদি বলি, এখানকার যে বাইকাররা আছেন তারা বলছেন যে এক্ষেত্রে বাইকার যারা আছে তারা বলছেন যে এই যে দীর্ঘ সময় ধরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে অল্প পরিমাণ তেল পাচ্ছেন, সেটি কিন্তু কী পরিমাণ কাজে লাগবে সেটিও কিন্তু প্রশ্ন তাদের রয়েছে। তবে এক্ষেত্রে বলা যায় যে তেলের পরিমাণ বা চাহিদা যে সরবরাহ যে ঘাটতি রয়েছে সেটা যেন স্বাভাবিক হয়, এই দাবি তাদের। রাজধানীর বাইরে খুলনায় আমাদের আরেক সহকর্মী আছেন তানজিম, জানবো ওখানকার তেল সরবরাহের পরিস্থিতি। সকাল হলেই কাজে যাওয়ার পরিবর্তে যানবাহন চালকদের অনেকটা জ্বালানি তেল সংগ্রহের যুদ্ধে নামতে হচ্ছে বলতে হয়। অর্থাৎ খুলনায় সকাল থেকে আমরা বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখেছি, সবগুলোর মোটামুটি একই চিত্র, আবার কোনোটিতে জ্বালানি তেল নেইও। অর্থাৎ এই যে যানবাহন দীর্ঘ সারি দেখতে পাচ্ছি, বিশেষ করে যারা মোটরসাইকেল আরোহী তারা আসলে এখানে অপেক্ষায় রয়েছেন সকাল থেকে। আসলে একই রকম চিত্র বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে, তেল সংগ্রহের জন্য তারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন, অনেকে উত্তপ্ত হয়ে উঠছেন। যারা পাম্প কর্তৃপক্ষ আছে তাদের সাথে তর্কাতর্কির ঘটনাও আমরা আসলে দেখছি। তবে এছাড়াও যারা যানবাহন চালক রয়েছেন তারা বলছেন চাহিদা অনুযায়ী আসলে তারা তেল পাচ্ছেন না, এবং তাদের যে প্রয়োজন সেই তুলনায় আসলে কম পরিমাণে তেল দেওয়ার কারণে তাদের আবারও পাম্পে আসতে হচ্ছে এবং তেল সংগ্রহের চেষ্টা করতে হচ্ছে। তবে পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে আসলে বলছেন তারা ডিপো থেকে, অর্থাৎ খুলনায় যে 3টি অয়েল ডিপো রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা, এই 3টি ডিপো থেকে কিন্তু খুলনা বিভাগের 10 জেলা সহ 72 ফরিদপুর বিভিন্ন জেলায় তেল সরবরাহ করা থাকে। তারা বলছেন তেল প্রাপ্তি সাপেক্ষে তারা সরকারি নির্দেশনা অনুযায়ী তেল দিচ্ছেন। এক্ষেত্রে তারা বিভিন্ন অভিযোগের কথা বলছেন। তারা বলছেন যে যেসব যানবাহন আগে কম পরিমাণ তেল নিত তারাও আসলে এই ধরনের একটা প্যানিকের কারণে বেশি পরিমাণ তেল নিচ্ছে। তবে এক্ষেত্রে যানবাহন চালকরা বলছেন তারা বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে তেল পাচ্ছেন না দেখেই তাদের এই ধরনের চাপের সৃষ্টি হয়েছে। তাদের দূর দূরান্তে যারা আসলে বিভিন্ন কাজে যাচ্ছেন সেই সব কাজের কারণে তাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। একই সাথে তারা বিভিন্ন ফিলিং স্টেশনে তেল মজুদের অভিযোগও করেছেন। তারা বলছেন তারা আসলে তেল মজুদ করার কারণে এক ধরনের সংকট তৈরি হয়েছে এবং এই ক্ষেত্রে প্রশাসনিক নজরদারি জরুরি বলে বলছেন যারা যানবাহন চালক সংশ্লিষ্ট রয়েছেন তারা। তো খুলনা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা একটু যেতে চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী ফেরদৌস লিপি।
চট্টগ্রামেও কিন্তু ভর দুপুরে গ্রাহকদের লম্বা সারি পেট্রোল পাম্পগুলোতে, এবং এই পরিস্থিতি আমরা সকাল থেকে দেখেছি। এবং যেসব পাম্প জ্বালানি তেল পাওয়া যাচ্ছে সেসব পাম্পে কিন্তু একজন গ্রাহক 6-7 ঘন্টা পর্যন্ত তেলের জন্য অপেক্ষা করছেন। এবং এই মুহূর্তে আমরা যে পাম্পে আছি কিউসি পাম্প, এবং সকাল থেকে গ্রাহকরা বলছেন এই যে তেল নেওয়ার দীর্ঘ সারি এটা প্রায় কয়েক কিলোমিটার পর্যন্ত চলে গেছে। এবং নগরীর অধিকাংশ পাম্পে কিন্তু কোনো ধরনের তেল পাওয়া যাচ্ছে না। যেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু গ্রাহকরা দূর দূরান্ত থেকে ছুটে আসছেন তেল পাওয়ার আশায়। এবং এই সংকটটা আজকে আরও তীব্র হয়েছে। আপনারা জানেন দীর্ঘ বন্ধ থাকার পর আজকে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। সে কারণে আমরা দেখেছি যে অভিভাবকরা কিন্তু এই যে তেল প্রাপ্তি নিয়ে অনেক বেশি দুশ্চিন্তায় আছেন, এবং তারা যেভাবেই পারছেন যে তেল সংগ্রহ করে রাখছেন। এবং এই প্রবণতা যখন দেখা যাচ্ছে যে চাহিদা তার বেশি কিন্তু তেল সংগ্রহ করছেন। এবং বিশেষ করে পেট্রোল যারা কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে, কর্তৃপক্ষ বলছেন যে যেখানে তাদের প্রতিদিন চাহিদা 2-3 গাড়ি সেখানে হয়তো তারা পাচ্ছেন 1 গাড়ি। এমন পরিস্থিতিতে গ্রাহকদের জন্য শুধুমাত্র প্রয়োজনীয় তেল সংগ্রহের আহ্বান জানাচ্ছেন। এবং এর বাইরে আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মজুদ বিরোধী অভিযান চালানো হচ্ছে। গতকাল মধ্যরাতেও চট্টগ্রামের পতেঙ্গার 14 নম্বর ঘাটে মিয়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ ডিজেল সহ 7 জনকে আটক করা হয়েছে। এর আগের দিন কিন্তু চট্টগ্রামের পতেঙ্গায় একটি প্রতিষ্ঠানে 6000 জ্বালানি তেল মজুত করার অপরাধে সেগুলো জব্দ করা হচ্ছে। এবং প্রশাসনের পক্ষ থেকে ডিপো এবং যে পেট্রোল পাম্পগুলো আছে সেগুলো নজরদারিতে রাখছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে এখনো পর্যন্ত সর্বশেষ জ্বালানি তেলের। ফিলিং স্টেশনে জ্বালানি সরবরাহ খবর জানতে আমরা যুক্ত হয়েছিলাম চট্টগ্রাম, তার আগে খুলনা এবং তার আগে রাজধানীর আসাদ গেট থেকে। অন্য প্রসঙ্গ, সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে কৃষক কার্ড সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন সরকার প্রধান। সেখানে প্রদর্শন করা হয় কৃষক কার্ডের ডেমো। রোববার সকাল 9টার পর সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়ি থেকে নামার পর নিজ দপ্তরে প্রবেশ না করে পায়ে হেঁটে যান 6 নম্বর ভবনে। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় পরিদর্শন করেন। এভাবে ভবনটির 6ষ্ঠ তলা পর্যন্ত মৎস্য ও প্রাণী সম্পদ, পানি সম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আকস্মিক পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। 6ষ্ঠ তলা থেকে সিঁড়ি দিয়ে নেমে প্রধানমন্ত্রী প্রবেশ করেন 5 নম্বর ভবনে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় পরিদর্শন শেষে 3 নম্বর ভবনের বাণিজ্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পরিদর্শন করেন। সচিবালয়ের বিভিন্ন ভবনে অন্তত 8টি মন্ত্রণালয় আকস্মিক পরিদর্শন শেষে মন্ত্রী পরিষদ বিভাগে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে কৃষক কার্ড সংক্রান্ত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এতে কৃষিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর কৃষি এবং অর্থ বিষয়ক উপদেষ্টা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় কৃষক কার্ডের ডেমো প্রদর্শন করা হয়। পহেলা বৈশাখ টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন এবং কৃষক কার্ডের সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন সরকার প্রধান। এছাড়াও বেশ কয়েকটি কর্মসূচিতে রোববার সচিবালয়ে কর্মব্যস্ত সময় পার করেন প্রধানমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ঈদের বিরতির পর আবারও শুরু হচ্ছে জাতীয় সংসদের অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে চলছে সরকারি দলের সংসদীয় কমিটির সভা। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন রিপোর্টার হাসান ওয়ালি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। বেলা 1:30টায় শুরু হয়েছে সরকারি দলীয় সংসদীয় সভা। 13 দিন পর আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে যে মুলতবি করা হয়েছিল সেটি আজকে বিকেল 3টায় আনুষ্ঠানিকভাবে আবারও শুরু হতে যাচ্ছে। এর আগে সরকার দলীয় সংসদ সদস্যরা বসেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে যোগ দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। একই সঙ্গে আজকে বিরোধী দলীয় সংসদ সদস্যরাও কিন্তু বৈঠক করেছেন। বেলা 11টায় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের নেতৃত্বে তারা বৈঠক করেছেন। সেখানে বিরোধী দলীয়
দলীয় চিফ হুইপ তিনিও ছিলেন, নাহিদ ইসলাম সহ বেশ কিছু বিষয় নিয়ে মূলত আলোচনা চলছে সরকার দলীয় সংসদ সদস্যদের এবং বিরোধী দলীয় সংসদ সদস্যদের বৈঠকে। আজকে যেহেতু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে এই অধিবেশন, প্রথম অধিবেশন, বিশেষত এটি জুলাই মাস ব্যাপী চলবে। এই জুলাই মাসের মধ্যেই যেহেতু এপ্রিল মাস ব্যাপী চলবে, এপ্রিল মাসের মধ্যে আসলে 133টি অধ্যাদেশের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে সংসদকে। একই সঙ্গে অন্যান্য বিষয় রয়েছে, সংসদীয় স্থায়ী কমিটির যেই বৈঠকগুলো সেটি করার কথা রয়েছে, কমিটিগুলো করার কথা রয়েছে। সব মিলিয়ে কিন্তু এসব বিষয় নিয়ে মূলত আলোচনা চলছে। আজকে সংসদে প্রশ্নোত্তর পর্ব রয়েছে। এর পরবর্তীতে রাষ্ট্রপতির যে ভাষণ, সেই ভাষণের উপরে বক্তব্য রাখবেন সংসদ সদস্যরা, সেই আনুষ্ঠানিকতা রয়েছে। এবং একটু আগে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন সালাউদ্দিন আহমেদ, যেই 133টি অধ্যাদেশ যেটি অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে করা হয়েছে বিভিন্ন সময়ে, সেই অধ্যাদেশগুলো নিয়ে আজকে একটি বিশেষ কমিটির বৈঠক রয়েছে। অর্থাৎ এই অধ্যাদেশগুলো নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য যে সরকার দলীয় এবং বিরোধী দলীয় সংসদ সদস্যদের সমন্বয়ে বিশেষ কমিটি গঠিত হয়েছে, সেটি আজকে সংসদ অধিবেশনের পরে 8:30 সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে এই বিষয় নিয়ে একটি চূড়ান্ত অবস্থায় যেতে পারবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। সহকর্মী হাসান ওয়ালি যুক্ত হয়েছিলেন সংসদ ভবন থেকে। দুইটি বড় দুর্ঘটনা ছাড়া এবারের ঈদ যাত্রা স্বস্তির হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে সচিবালয়ের সড়ক মহাসড়ক বিভাগের সভাকক্ষে সভা শেষে তিনি বলেন, আগামী ঈদেও নিরাপদে যেন মানুষ বাড়ি ফিরতে পারে, সেজন্য কাজ করছে সরকার। মন্ত্রী আরও জানান, যত্রতত্র হাইওয়েতে বাসের কাউন্টার থামবে না, শতভাগ যাত্রী নামিয়ে ফেরিতে ওঠাতে হবে গাড়ি। যানজট বলেন, মানুষের ঘন্টার পর ঘন্টা অথবা যানবাহনের অভাবে বাড়ি যেতে পারছে না, ঈদের দিনও রাস্তায় কেটেছে, এরকমও ছিল। এর আগে আমরা মনে করছি যে কোনো সময়ের চেয়ে 1.5 কোটি মানুষ নিরাপদে স্বস্তিতে বাড়ি ফিরতে সক্ষম হয়েছে বলে আমরা মনে করি। যদিও আমি বলছি যে 2-3টে দুর্ঘটনা আমাদেরকে ব্যথিত করেছে এবং আমাদেরকে যেটাকে বলা হয় ভারাক্রান্ত করেছে। দুর্ঘটনার জন্য কাউকে বিশেষভাবে দায়ী আমি করতে চাই না, তবে এর সাথে যাদের প্রাথমিক পর্যায়ে সম্পৃক্ততা পাওয়া গিয়েছে তদন্ত কমিটি করে তো এগুলি দেখতে হচ্ছে, আর যাদের সম্পৃক্ততা পাওয়া গিয়েছে তাদের মধ্যে আমরা কিন্তু আইনানুগ ব্যবস্থা নিয়েছি। হঠাৎ করে দেশে বাড়ছে হামের প্রাদুর্ভাব, বাড়ছে মৃত্যুও। এমন পরিস্থিতিতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রী জানান, সংকট সমাধানে 604 কোটি টাকার নতুন টিকা ক্রয় করা হচ্ছে, ব্যবস্থা করা হচ্ছে ভেন্টিলেটরেরও। সাম্প্রতিক সময়ে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় হামের সংক্রমণ নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। সবচেয়ে বেশি আলোচনায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিস্থিতি, জানিয়ে সরব খোদ স্বাস্থ্যমন্ত্রী। রোববার রাজধানীর পূর্বাচলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্যমন্ত্রী জানান, আইসিইউ ভেন্টিলেটর সংকটের কারণে 11 দিনে 33 শিশুর মৃত্যু হয়েছে। তবে বেসরকারিভাবে 5টি ভেন্টিলেটরের ব্যবস্থা করা হয়েছে, যার 4টি পাঠানো হচ্ছে রাজশাহীতে। আমরা 5টা ভেন্টিলেটর, নিউনেটাল ভেন্টিলেটর আজকে আমরা কালেক্ট করব। আগামীকাল সকালে আমাদের সচিব রাজশাহী যাচ্ছেন, উনি 4টে নিয়ে যাবেন, ওখানে দিয়ে আসবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী অভিযোগ করেন, গত 8 বছরে বিগত কোনো সরকার হামের টিকা দেয়নি, আছে সংকটও। এই সংকট সমাধানে 604 কোটি টাকা বরাদ্দ দিয়ে নতুন করে টিকা ক্রয় করা হচ্ছে। 8 বছর আগে মিজেলসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, এরপর আর ভ্যাকসিন কোনো গভর্নমেন্ট দেয় নাই। আমরা কিন্তু এর মধ্যে 604 কোটি টাকা বরাদ্দ করেছি, পারচেজ কমিটি পাস হয়েছে। আমরা এপিআই ইনক্লুডিং ওই ভ্যাকসিন আমরা সব কালেকশন করব যথাসময় এবং স্টার্ট করব। স্বাস্থ্যমন্ত্রী জানান, হামে আক্রান্তের সংখ্যা বাড়ায় রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল, শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল, ডিএনসিসি সহ বেশ কিছু হাসপাতালে আইসিইউ প্রস্তুত করা হয়েছে। আগামী কিছুদিনের ভিতর আমাদেরকে আরও মোর দেন 1 ডজন ভেন্টিলেটর সরবরাহ করবেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে, চট্টগ্রামের সাগরিকায় আগুনে পুড়ল মাছ প্রক্রিয়াজাত কারখানা। ফায়ার সার্ভিসের 1.5 ঘন্টার চেষ্টা নিয়ন্ত্রণে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি কারখানা কর্তৃপক্ষের। স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে নির্বাচন করার ইঙ্গিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির। আগেভাগেই নিচ্ছেন প্রস্তুতি, তৈরি হচ্ছে প্রার্থীদের তালিকাও।
জাতীয় নির্বাচনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে এবার নিজেদের শক্তি পরীক্ষা করার কথা জানালেন দলের মুখ্য সংগঠক ও স্থানীয় সরকার নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সার্জিস আলম। এদিকে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শাবাব ওয়াসির রিপোর্ট। জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক দলগুলোর চোখ এবার স্থানীয় সরকার নির্বাচনে। চলতি বছরেই ভোট করার প্রস্তুতি নিতে ইসিকে চিঠি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। নির্বাচনকে সামনে রেখে বিশেষ প্রস্তুতি নিচ্ছে এনসিপি। এরই মধ্যেই গঠন করা হয়েছে নির্বাচনী পরিচালনা কমিটি, তৈরি করা হচ্ছে সম্ভাব্য প্রার্থীদের তালিকা। দলটির অন্যতম নীতি নির্ধারক সার্জিস আলম বলছেন, স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে ভোট করার চিন্তা চলছে। বাংলাদেশের প্রত্যেকটা সাংগঠনিক অঞ্চলে যাব, গিয়ে সিটি কর্পোরেশন, উপজেলা এবং পৌরসভার যারা প্রার্থী হতে চায় তাদের আমরা প্রাথমিকভাবে বাছাই করে তাদেরকে আমরা সেই জায়গা থেকে তাদের নাম ঘোষণা করে দিব। আমরা এককভাবে আমাদের প্রার্থী ঘোষণা করব, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে যদি এরকম হয় যে নির্বাচনের আগে আগে আমাদের এইরকম একটা প্রয়োজন হচ্ছে জাতির স্বার্থে, দেশের স্বার্থে, এই জোটটা নির্বাচনী জোটের দিকেও আবার স্থানীয় পর্যায়েও যেতে পারে। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলছেন, সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে সমমনা দলের সঙ্গে সমঝোতা হতে পারে, তবে ইউনিয়ন পরিষদ নির্বাচনে কারো সঙ্গে জোট হবে না। একদম প্রান্তিক পর্যায়গুলোতে সম্ভবত কোনো সমঝোতা হওয়ার সুযোগ নেই, কারণ সেটা আমাদের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে নেতৃবৃন্দরা ঠিক করে থাকেন যে কারা নির্বাচন করবেন। তবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এক ধরনের বোঝাপড়া হতে পারে। তবে এখন পর্যন্ত আমাদের প্রস্তুতিটা এককভাবেই থাকবে এবং আমরা আমাদের সক্ষমতার উপরেই ভরসা করতে চাচ্ছি। 11 সিটি কর্পোরেশনে রাজনৈতিক প্রশাসক নিয়োগ দেওয়ার সমালোচনা করে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখনই শঙ্কা জানিয়েছে এনসিপি। স্থানীয় সরকার নির্বাচনের কোনো রূপরেখা আমাদের সামনে নেই যে কবে কোন নির্বাচন হচ্ছে। বিভিন্ন জায়গায় প্রশাসক বসানোটা আরও এক ধরনের শঙ্কার উদ্রেক করছে এবং আমরা দেখলাম যে একজন প্রশাসক তিনি ভোট চাইছেন এখনই। তো প্রশাসক পদে বসে থেকে তিনি মেয়র ইলেকশনের জন্য মেয়র হিসেবে যদি ভোট চাওয়া শুরু করেন, এটা গণতন্ত্রের জন্য অশনি সংকেত এবং বিএনপির এই বিষয়গুলো নিয়ে ভেবে দেখা উচিত। জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সিটি, পৌরসভা, ইউনিয়ন পরিষদের ভোটে ভালো করতে আশাবাদী তারুণ্য নির্ভর এনসিপি। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে রাজধানীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণভোট বাস্তবায়ন নাগরিক ফোরাম। জনরায়কে সংসদে গিয়ে উপেক্ষা করার সুযোগ নেই উল্লেখ করে দ্রুত সংবিধান সংস্কার কমিটি গঠনের আহ্বান জানানো হয় মানববন্ধনে। জাতীয় সংসদের দক্ষিণ গেটে আয়োজিত এই মানববন্ধনে মূল উদ্যোক্তা জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদের সংস্কার প্রস্তাব বাস্তবায়নের দাবি জানান তারা। সংবিধান সংস্কার পরিষদ গঠনের সময়সীমা লঙ্ঘিত হচ্ছে জানিয়ে তারা ত্রয়োদশ সংসদের কাছে জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। সার্বিকভাবে রায় জনগণ দিয়েছে এবং যেই রায় জনগণ দিয়েছে সেটাকে আপনার মানতে হবে, কারণ যদি সত্যিকার অর্থেই আপনি বিশ্বাস করেন জনগণ সবচাইতে উপরে, সংবিধানেরও উপরে, তাহলে জনগণের রায়কে উপেক্ষা করার আপনার আমার কারোই কোনো সুযোগ নেই। চট্টগ্রামের সাগরিকায় আগুনে পড়ল একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা। বেলা 11টার দিকে বিডি সি ফুড লিমিটেডের ওই কারখানায় আগুন লাগে। কর্মকর্তারা জানান 3 নম্বর কোল্ড স্টোরেজের থেকে আগুন লাগে, মুহূর্তে ছড়িয়ে পড়ে কারখানার চারপাশে। শুরুতে কারখানার লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে, পরে যোগ দেয় ফায়ার সার্ভিসের 8টি ইউনিট। তাদের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কারখানা কর্তৃপক্ষের, তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 3 নম্বর কোল্ড স্টোরের মধ্যে আগুনটা লাগছে, ওখানে আগুনের উৎপত্তি স্থল। এখন ক্ষয়ক্ষতিটা আমরা এখনো কিভাবে বলবো? শ্রমিকগুলো নিরাপদ আছে, কোনো ক্ষয়ক্ষতি এখনো কোনো হয় নাই, সবাই অক্ষত অবস্থার মধ্যে আছে। আগুনে কোনো লেলিয়ান এখন নেই, কিন্তু ড্যাম্পিংয়ের সাথে, স্মোকের সাথে এবং যে এখানে যে ঠান্ডা কোল্ড স্টোর আছে, কোল্ড স্টোরের যে ঠান্ডার পরিমাণ, এটাকে আমরা কন্ট্রোল করতে পারলে পরবর্তীতে আমরা আগুন সম্পূর্ণভাবে রেস্কিউ করতে পেরে আমরা সম্পূর্ণ শেষ করতে পারবো বলে মনে করি। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে।
পার্থ। চট্টগ্রামে মাছের প্রক্রিয়াজাতকরণ কারখানা বিডি সি ফুড লিমিটেডে আমরা দেখেছি আগুন লাগার ঘটনা ঘটেছে 3 নম্বর কোল্ড স্টোরেজে কিন্তু এই আগুন লাগার ঘটনা ঘটে এবং ফায়ার সার্ভিসের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সেটি কিন্তু আমরা আগেই বলেছি। এই মুহূর্তে আসলে ফায়ার সার্ভিসের সদস্যরা যে কোল্ড স্টোরেজটি আছে সেই কোল্ড স্টোরেজটি পুরোপুরি তারা তল্লাশি করছে এবং তারা যেসব সরঞ্জাম ব্যবহার করেছিল অগ্নি নির্বাপনের ক্ষেত্রে সেই সব সরঞ্জামও কিন্তু আমরা দেখছি অনেকটাই গুছিয়ে ফেলছে এবং এখানে কিন্তু ঠিক 11টা থেকে 11:30টার মধ্যে 3 নম্বর কোল্ড স্টোরেজে কিন্তু আগুন লাগার ঘটনাটি ঘটে। সেই বিষয়টি আমরা এখানে আসার পর যারা এই প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদের কাছ থেকে জানতে পেরেছি। তারা আমাদেরকে জানিয়েছেন হঠাৎ করেই 3 নম্বর কোল্ড স্টোরেজ থেকে কিন্তু ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটে। তবে সেক্ষেত্রে তারা ধোঁয়া উঠতে দেখে এবং এরপরেই প্রতিষ্ঠানের যারা কর্মকর্তা কর্মচারীরা ছিলেন তারা দ্রুত বের হয়ে যায় এবং ফায়ার সার্ভিসের যারা সদস্যরা ছিলেন তাদেরকে কিন্তু খবর দেওয়া হয়। এরপর ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে 8টি ইউনিট কিন্তু এখানে আসে এবং তাদের 1.5 ঘন্টার চেষ্টায় কিন্তু তারা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে এবং সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের সদস্যরা আমাদেরকে জানিয়েছেন কিভাবে আগে আগুনের সূত্রপাত হয়েছে কোল্ড স্টোরেজের মধ্যে সেই বিষয়টি প্রাথমিকভাবে বলা সম্ভব হয়নি এবং তদন্ত শেষে সেই বিষয়টি আসলে জানানো হবে এবং এখানকার যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে এখানে 500 টন প্রক্রিয়াজাতকরণ চিংড়ি এখানে ছিল 3 নম্বর কোল্ড স্টোরেজে এবং অন্যান্য যে কোল্ড স্টোরেজগুলো ছিল সেখানেও কিন্তু অন্যান্য ধরনের প্রক্রিয়াজাতকরণ যে মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু এখানে রয়েছে। আরও বড় ধরনের আগুন লাগতে পারতো, তবে ফায়ার সার্ভিস এবং কারখানা কর্তৃপক্ষ যারা রয়েছে তাদের প্রচেষ্টায় কিন্তু দ্রুততার সাথে কিন্তু 1.5 ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং তবে এখানে যে 3 নম্বর কোল্ড স্টোরেজে আগুন লাগার ঘটনাটি ঘটেছে সেই আগুন লাগার কারণে তাদের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কত ক্ষতি হয়েছে সেই বিষয়টি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা আমাদেরকে জানাবেন, সেই বিষয়টি আমাদেরকে জানিয়েছে। তবে ফায়ার সার্ভিস আমাদেরকে নিশ্চিত করেছেন তাদের 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আমরাও দেখছি ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের যে সরঞ্জামগুলো রয়েছে সেই সরঞ্জাম কিন্তু এখন এখান থেকে সরিয়ে নিচ্ছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের সাগরিক এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। সরাসরি যুক্ত হয়েছিলাম চট্টগ্রামের সাগরিক এলাকা থেকে। ইউরোপ যাত্রায় আবারও সলিল সমাধি। লিবিয়া থেকে সমুদ্রপথে গ্রিস যাওয়ার পথে ট্রলারে খাদ্য ও সুপেয় পানির অভাবে ভূমধ্যসাগরে মৃতদের 10 জনই সুনামগঞ্জের। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা স্বজনরা, শোকে স্তব্ধ পুরো এলাকা। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। সুনামগঞ্জের 3 উপজেলায় শোকের মাতম। পরিবারের দুঃখ গোছাতে এবং উন্নত জীবনের আশায় লিবিয়া হয়ে সমুদ্রপথে রওনা দেন সুনামগঞ্জের 10 বাংলাদেশি। তবে সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। দীর্ঘদিন সমুদ্রে ভেসে থাকা ট্রলারে খাদ্য ও সুপেয় পানির সংকটে একে একে প্রাণ হারান তারা। লিবিয়া থেকে নিরাপদে গ্রিসে যাওয়ার জন্য জনপ্রতি 12 লাখ টাকায় মানব পাচারকারী মুজিবুর রহমানের সঙ্গে অলিখিত চুক্তি করেন নুরুজ্জামান, সাজিদুর, শাহান, মুজিবুর। লিবিয়া যাওয়ার পর অর্ধেক টাকা পরিশোধ করেন দেশে থাকা স্বজনরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে বাড়ি থেকে বেরিয়ে যান তারা। অনেক কাঠখড় পুড়িয়ে লিবিয়া থেকে সাগর পথে ছোট নৌকায় গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করেন। যান্ত্রিক ত্রুটির কারণে নৌযানটি বিকল হয়ে 7 দিন ভূমধ্যসাগরে ভাসতে থাকে। শারীরিক দুর্বলতা, ক্ষুধা ও সুপেয় পানির অভাবে নৌকায় মারা যান 4 জন। গতকালকে 12টার সময় আমরা আমার এক বন্ধুর মাধ্যমে জানতে পারছি সে ভাই মারা গেছেন। মুজিব করি নাম তার মাধ্যমে গেছে গ্রামে, এরপরে যে আরো খেয়ে আসছে দালাল। একইভাবে সুনামগঞ্জের জগন্নাথপুরের সোহানুর, শায়েক আহমদ, মোহাম্মদ নাইম, আমিনুর রহমান ও মোহাম্মদ আলী সহ দোয়ারাবাজার উপজেলার এক যুবকের ক্ষুধায় তৃষ্ণায় মৃত্যু হলে পাচারকারীদের নির্দেশে মরদেহ সাগরে ফেলে দেয়া হয়। গেম দেওয়ার আগেও 1 মাস আগ থেকে তারারে কোনো সঠিক খাবার দিছে না, খাবারের অভাবে তারা অসুস্থ হয়ে গেছে। প্রশাসন বলছে সিলেট বিভাগের সুনামগঞ্জে সক্রিয় মানব পাচারকারী চক্র। অপরাধীদের শাস্তির আওতায় আনতে অভিযান চলছে। তানজিল হাসনাত, সময় সংবাদ। এদিকে লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে ভূমধ্যসাগরে বাংলাদেশিদের প্রাণহানি দুর্ভাগ্যজনক এবং এর জন্য দায়ীদের দ্রুত সাজা হওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। লেবানন এবং বাংলাদেশের মানব পাচার চক্র ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করেন তিনি। বলেন, গ্রিস সরকারের সহায়তায় জীবিতদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এটা একটা চক্র যারা সবসময় এই বিভিন্ন দেশের নাগরিকদেরকে বিপদে ফেলে তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে টাকা পয়সা দিয়ে তারা নিয়ে যায়। গ্রিসের
যারা তাদের যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের ওই সরকারের কিছু নিয়মকানুন মেনে তাদেরকে কিভাবে ক্যাম্পের সাথে যোগাযোগ করা যায়, তাদেরকে ফিরিয়ে আনার কী ব্যাপার, হসপিটালে যারা আছে তাদের কী ব্যাপার, সেটা একটু আমাদের সময় লাগবে, কাজটা চলছে। বিগত সময়ে সিন্ডিকেট করে মালয়েশিয়ার শ্রমবাজার কুক্ষিগত করে ধ্বংস করার মূল হোতা সাবেক এমপি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী সহ তার সহযোগীদের শাস্তি দাবিতে মানববন্ধন করেছে বায়রা সিন্ডিকেট বিরোধী ঐক্য ফ্রন্ট। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অভিযোগ করা হয়, মাসুদ উদ্দিন ১/১১-এর অন্যতম কুশীলব। তার নেতৃত্বেই শেখ হাসিনার শাসনামলে মালয়েশিয়ায় কর্মী প্রেরণের নামে অবৈধ সিন্ডিকেট করে হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করা হয়েছে। এতে সর্বশান্ত হয়েছে অসংখ্য পরিবার। এই সিন্ডিকেটে মূল হোতা মাসুদ উদ্দিন সম্প্রতি গ্রেফতার হলেও এখনও ধরাছোঁয়ার বাইরে সহযোগী নিজাম হাজারি, বেনজির আহমেদ, লোটাস কামাল, স্বপন সহ রাঘব বলরা। দ্রুত তাদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। বাংলাদেশের এখন শত শত হাজারো নেতৃবৃন্দ বিভিন্ন জেলা পর্যায়ে, কেন্দ্রীয় পর্যায়ে সকল স্তরের নেতৃবৃন্দকে এভাবে গ্রেফতার করে তারা নির্যাতন করেছেন। মালয়েশিয়ায় বসে আছেন দাতো আমিন, তাদের সহযোগিতায় 2016 সালে মাত্র 10টি লাইসেন্স তারা বাংলাদেশের সাধারণ শ্রমিকদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। দুপুরের সময় আরও থাকছে জ্বালানি খরচ, উৎপাদন ব্যয় বৃদ্ধিতে কমছে ধান উৎপাদন, খালি থাকছে মাঠ, বিকল্প ফসল ছুটছেন কৃষক, আমদানি কমিয়ে ভর্তুকির অর্থ চাষিদের বন্টনের পরামর্শ। মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামি হচ্ছেন সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরী। রোববার ট্রাইব্যুনালে ভিন্ন মামলায় তাদেরকে গ্রেফতারের আবেদন করে প্রসিকিউশন। আগামী 7 এপ্রিল ট্রাইব্যুনালে আসামিদের হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত বিচারক। এদিন ট্রাইব্যুনাল 2 ও 24-এর আন্দোলনে ইমাম হাসান তাইম হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেন তার বন্ধু রাহাত। 1/11 সময়ে সেফ হাউস নামে টর্চার সেল প্রতিষ্ঠার অন্যতম খলনায়ক সাবেক সেনা কর্মকর্তা শেখ মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভিন্ন মামলায় তাদেরকে গ্রেফতারের আবেদনে এসব অভিযোগ আনেন প্রসিকিউশন। রোববার ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদকে গ্রেফতারের আবেদন দাখিল করে চিফ প্রসিকিউটর। এছাড়া আওয়ামী লীগ সরকারের সময়ে গুমের অভিযোগ তোলা হয় তার বিরুদ্ধে। আয়নাগর সহ নানা অপকর্মের সাথে খুন, গুণ ইত্যাদির সাথে যারা জড়িত ইতিমধ্যে তারা গ্রেফতার হয়েছে এবং তারা অন্য মামলায় পুলিশ হেফাজতে বা রিমান্ডে আছে। একই সঙ্গে সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অভিযোগের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করা হয়। প্রেস ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, 1/11 আওয়ামী লীগ সরকারের সময়ে তার বিরুদ্ধে আরও বেশ কিছু মানবতা বিরোধী অপরাধের তথ্য রয়েছে তাদের কাছে। এগুলি অত্র ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত অপরাধ এবং তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হওয়া প্রয়োজন। আজকে চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে আমরা ট্রাইব্যুনাল 2-এ 2 জনকে শর্ট অ্যারেস্ট করার জন্য আমরা আবেদন করেছি। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে শেখ মামুন খালেদ ও মাসুদ উদ্দিন চৌধুরীকে 7 এপ্রিল হাজির করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। রাষ্ট্র ও জনগণের স্বার্থে নির্মোহভাবে কাজ করার কথা জানিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বলেন, দায়িত্ব পালনে দলীয় বিষয় বিবেচনা করা হবে না। নিজ কার্যালয়ে প্রথম কর্মদিবসে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন তিনি। কোনো তদবির, দুর্নীতিকে বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন অ্যাটর্নি জেনারেল। গণমানুষের অ্যাটর্নি জেনারেল হয়ে কাজ করার অঙ্গীকার তার। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রধান বিচারপতির সাথে কথা বলবেন। এছাড়া আইন শিক্ষানবিশদের বার কাউন্সিল পরীক্ষায় জটিলতা দূর করতে কাজ করার কথাও বলেন অ্যাটর্নি জেনারেল। আমার সারা জীবনে কোনোদিন বিন্দুমাত্র অসততা ছিল না এবং রেস্ট অফ মাই লাইফ নট অ্যাজ অ্যান অ্যাটর্নি জেনারেল আমি সারা জীবন সেই নীতিতে অটল থাকব। আমি যেহেতু সেই নীতিতে অটল থাকব, সুতরাং কোনো অন্যায়কারী কিংবা অভিযুক্ত ব্যক্তিকে কোনো সুবিধা দেওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি মনে করি যে সমস্ত অভিযোগ সেগুলো তদন্ত সাপেক্ষে
এমন যদি কোনো ব্যক্তি সম্পর্কে পাওয়া যায় যারা ইতিমধ্যেই অফিসে কর্মরত আছেন, সরকারকে, আইন মন্ত্রণালয়কে তাদের সম্পর্কে রিপোর্ট করব যদি কোনো দুষ্ট ব্যক্তি এবং দুষ্ট চক্র থেকে থাকে। গত 20 বছরে কখনো ঠিকমতো থিতু হতে পারেনি দুর্নীতি দমন কমিশন। স্বাধীন সংস্থার 7 কমিশনারের মধ্যে পূর্ণ মেয়াদ শেষ করেছে মাত্র 3টি। বড় দুর্নীতির বিরুদ্ধে যে অভিযান শুরু হয়েছিল সে ধারাবাহিকতা বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ। বিশেষজ্ঞরা বলছেন দুদককে সফল করতে সব ধরনের প্রভাবমুক্ত রাখা জরুরি। তসলিম তাওহিদের রিপোর্ট। 2004 সালে দুর্নীতি দমন ব্যুরো থেকে স্বাধীন কমিশন হিসেবে যাত্রা শুরু দুদকের। তবে 2 দশক পেরিয়েও যেন প্রাতিষ্ঠানিক সক্ষমতা পূর্ণতা পায়নি রাষ্ট্রীয় দুর্নীতি বিরোধী সংস্থা। 7টি কমিশনের মধ্যে 4টিরই বিদায় ঘটেছে মেয়াদ শেষের আগে। সবশেষ গত 3 মার্চ আগাম আভাস ছাড়াই পদত্যাগ করেন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন ও 2 কমিশনার। বিদায়ী চেয়ারম্যানের দাবি, নতুন সরকারের কাজের পথ সুগম করতেই স্বেচ্ছায় সরে দাঁড়ানো। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। তবে এই পদত্যাগকে নিছক স্বেচ্ছায় বা ব্যক্তিগত মানতে নারাজ টিআইবি। তারা বলছে ক্ষমতার পালাবদলের সাথে কমিশনের শীর্ষ পদে পরিবর্তন দেশের পুরনো রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কৃতির নেতিবাচক প্রভাব। পদত্যাগ এটি হতাশাজনক, তবে আমি মোটে অবাক হই না। হতাশাজনক এই কারণে যে এইভাবে পদত্যাগের বিষয়টি প্রশ্নবিদ্ধ। একটা প্রতিষ্ঠান হিসেবে তার সক্রিয়তা দেখেছি, আমরা প্রয়াস দেখেছি, কিছু সাফল্য হয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু এটি আসলে পর্যাপ্ত একটা প্রতিষ্ঠানকে তার যে নির্ধারিত সময়সীমা সেটি কাজ করতে না দেওয়ার কারণে কতটুকু সাফল্য বা ব্যর্থতা হলো সেটাও যথাযথ পরিমাপ করা সম্ভব হচ্ছে না। মোমিন কমিশনের 15 মাসের মেয়াদে দুদকে জমা পড়েছিল অন্তত 15,000 অভিযোগ। শেখ হাসিনা পরিবারের সদস্য থেকে শুরু করে প্রভাবশালী সাবেক মন্ত্রী ও আমলা মিলিয়ে 3,500 ভিআইপি জড়িয়েছিলেন সংস্থাটির জালে। এই ধারাবাহিকতা ধরে রাখতে প্রভাবমুক্ত কাজের পরিবেশের তাগিদ সংস্থার সাবেক মহাপরিচালকের। স্বাধীনচেতা মানুষ এবং যারা এই অনুসন্ধান, তদন্ত, দুর্নীতি এই সমস্ত বিষয়কে বোঝেন, আপোষহীন এরকম যোগ্য মানুষদের আসার দরকার। কিন্তু সেই সাথে আসলেই হবে না, সেই সাথে সরকারকে অনুকূল পরিবেশটা নিশ্চিত করতে হবে। অভিভাবক শূন্য দুদকে দ্রুত যোগ্য কমিশন নিয়োগের মাধ্যমে কাজের গতি ত্বরান্বিত করার আহ্বান বিশ্লেষকদের। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। আবারও জ্বালানি প্রসঙ্গ। জ্বালানি আমদানিতে একদিকে ভোগাচ্ছে দ্বিগুণ ব্যয়, অন্যদিকে সংকট আতঙ্কে বাড়তি চাপে ফিলিং স্টেশন। এমন প্রেক্ষাপটেও অতিরিক্ত নয়, ষান্মাসিক পরিকল্পনার ভিত্তিতেই তেল কেনার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তবে ভবিষ্যতে সংকট মোকাবিলায় বাজার বিকেন্দ্রীকরণ ও পরিশোধন প্রতিষ্ঠানে সক্ষমতা বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞের। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। সরকারিভাবে চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যের দেশগুলো বিভিন্ন দেশে তেল রফতানি করে, কিন্তু যুদ্ধ পরিস্থিতি আর তেল পরিশোধন প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় কাজে আসছে না G2G চুক্তি। অনেক দেশ সংকট দীর্ঘমেয়াদীর আশঙ্কায় জোর দিয়েছে মজুদ বৃদ্ধিতে। যদিও এমন প্রেক্ষাপটেও বাংলাদেশ অতিরিক্ত তেল কেনার পথে হাঁটবে না বলে সাফ জানিয়েছে আমদানিকারক সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। G2G এবং পারচেজ ওপেন কম্পিটিশনের মাধ্যমে যেটা নেই, এই দুটোই আমরা 6 মাস করে প্রোগ্রাম করা হয়। যুদ্ধ দীর্ঘ হলে লাগামহীন হবে অপরিহার্য এই তেলের বাজার। শঙ্কা জানিয়ে এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক একক আমদানি নির্ভরতা থেকে বেরিয়ে আসার পরামর্শ বিশেষজ্ঞদের। ইউরোপের দিকে তাকান, ওরা যখন রাশিয়ানের সাথে ওদের সমস্যা হচ্ছিল তখন কাতারের সাথে তারা চুক্তি করলো। ব্যালেন্সিংটা এমনভাবে করতে হবে, এটা স্ট্র্যাটেজিক্যালি করতে হবে যাতে সাপ্লাই চেইনটা স্মুথ থাকে। দেশীয় প্রতিষ্ঠানের তেল পরিশোধন সক্ষমতা বাড়ানোর দিকেও জোর দিচ্ছেন এই বিশেষজ্ঞ। আমাদের রিফাইনারি ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্ট আসা উচিত, সেটা বিদেশি কোম্পানি টু গভর্নমেন্ট অথবা বিদেশি কোম্পানি টু বাংলাদেশি কোম্পানি, যেভাবে হোক না কেন। তথ্য বলছে চলতি বছরে বিভিন্ন ক্যাটাগরির 65 থেকে 70 লাখ মেট্রিক টন জ্বালানি কেনার লক্ষ্য বিপিসির। 6 মাসে যার পরিমাণ দাঁড়ায় 32 থেকে 35 লাখ মেট্রিক টন। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি খরচ আর উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় দেশে কমছে ধান উৎপাদন, খালি মাঠে পড়ে থাকছে অথবা বিকল্প ফসলে ঝুঁকছেন কৃষক।
চালের আমদানি বাড়ায় কাজ হারাচ্ছেন কৃষিজীবী মানুষ। বিশ্লেষকদের মতে কৃষিপণ্য আমদানিতে দেয়া ভর্তুকি কৃষক পর্যায়ে বন্টন করতে পারলে খাদ্য নিরাপত্তা নিশ্চিতের সঙ্গে দীর্ঘমেয়াদে সুফল পাবে সরকার। শোভন আহমেদের ক্যামেরায় সেলিয়া সুলতানা রিপোর্ট। ধানের ক্ষেতের শীতল হাওয়া শান্ত করতে পারে না নীলফামারী থেকে আসা মোতালেবের চিন্তা। ক্ষেত মজুর ধানের ক্ষেতে যতটা তার চাহিদা ততটা নয় অন্য ফসলে। ধান ক্ষেত কমতেছে, সবজি খেতে 6 মাস পর একদিন এরকম যাই, ধান খেতে ওখানে ডাকে কম। কৃষি উৎপাদনে সবচেয়ে অলাভজনক মনে করা হয় ধান। ফলে কৃষি জমি খালি থাকলেও ক্ষতির ভয়ে কেউ ধান চাষে আগ্রহী নয়। সার, বীজ, কীটনাশক, পানি সবকিছুতে বেশি খরচ বেশি হওয়ার কারণে ভুট্টার দিকে কৃষক ঝুঁকে পড়তেছে, যার জন্য আপনার খাদ্য সংকট। যেভাবে খরচ তাতে করে আমার ধান ঘরে যে কয়টা লাগবে আর উনার কিনা খাইতে ওই কয়টা লাগবে, এই জন্য উনি করতেছে না। আনোয়ার কালাম পুরোপুরি গৃহস্থী। গত 10 দিন সেচ পাম্প ডিজেলের অভাবে চালু করতে পারেননি। ডিজেল যতদিন না পাবো তো এটা তো ডিজেল ছাড়া চলবে না। মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা শুধুমাত্র যে সেসব দেশেই অস্থিরতা তৈরি করছে তা নয়, বরং অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলোর মানুষের ভাগ্য নির্ধারণ করছে। এমন পরিস্থিতিতে কৃষিতে স্বনির্ভরতা তৈরি করা গেলে, অর্থাৎ কৃষিতে মহাপরিকল্পনা তৈরি করা গেলে একদিকে যেমন খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান টিকে থাকবে এবং শক্ত অবস্থানে থাকবে, ঠিক একইভাবে বিশ্বের বাণিজ্যের যে কোনো দরবারে অর্থাৎ দেন দরবারে শক্ত অবস্থানে থাকবে বাংলাদেশ। একদম চর এলাকায়, হাওড় এলাকায় ধানের ক্ষেত হয়ে যাচ্ছে তামাকের ক্ষেত, ধানের ক্ষেত হয়ে যাচ্ছে ভুট্টার ক্ষেত। কারণ কি? তারা দাম পায় না। আমদানি করতে যে ব্যয়টা হতো সেইটা আমাদের কৃষকের কাছে যাক সেই টাকাটা, এবং এটা আমার মনে হয় সরকারের জন্য সেটা ভালো হবে। প্রত্যেকটা নেগোসিয়েশনের সময় একটা জিনিস প্রায়োরিটি জায়গায় থাকবে, সেটা হলো কোন কোন জিনিসের জন্য আমি লোকালি প্রোডাক্টের উপর ডিপেন্ড করব আর কোন কোন জিনিস আমাকে বিদেশ থেকে আনতে হবে। ওভার ডিপেন্ডেন্স কোনো কারণেই ভালো কিছু না। বৈশ্বিক যুদ্ধ ছাড়াও এই লোকসান গোনার দরদামে ফসলের জমি বছর গড়াতেই সরে যায় কয়েকশো একর দূরে। কোনো কোনো ভাটা বিস্ফোরার মতো উকি দেয় মাঠের মাঝে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ধামরাই, সাভার। দিনাজপুরের বিরামপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় 2 জন নিহত হয়েছেন, আহত অন্তত 10 জন। পুলিশ জানায় ভোরে পঞ্চগড় থেকে ঢাকা যাচ্ছিল হেরিটেজ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস। বিরামপুরে পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা দিলে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে বাসের হেলপারও এক যাত্রী নিহত হন। আহত হয় আরও 10 জন। তাদের উদ্ধার করে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের কার্গো কম্পার্টমেন্ট থেকে 153টি স্বর্ণের বার উদ্ধার করেছে এভিয়েশন সিকিউরিটি এভসেক। বিমানবন্দর কর্তৃপক্ষ রোববার এক বিজ্ঞপ্তিতে জানান, শনিবার রাত 9টায় দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের কার্গো হোল্ডে তল্লাশি চালিয়ে কাপড়ে মোড়ানো অবস্থায় 153টি সোনার বার উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 38 কোটি টাকা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দেশের বাইরের খবর, ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। কয়েক সপ্তাহ এই অভিযানের পরিকল্পনার কথা জানিয়েছে পেন্টাগন। এদিকে ইসরায়েল জুড়ে ব্যাপক হামলা চালিয়েছে ইরান। তেহরানের পক্ষে হামলা অব্যাহত রেখেছে হিজবুল্লাহ ও হাউথি। জবাবে ইরানের সামরিক শিল্প কারখানা, নৌ সরঞ্জাম উৎপাদন কেন্দ্র ও পানি শোধনাগারে আক্রমণ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দ্বিতীয় মাসে গড়িয়েছে ইরানের বিরুদ্ধে ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাত। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন এলাকায় ভয়াবহ মিসাইল হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। হাইফা শহরের রাডার সেন্টারকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে তেহরান। পাশাপাশি বেন গুরিয়ন বিমানবন্দরে জ্বালানি সংরক্ষণ কেন্দ্রেও আঘাত হানার কথা জানিয়েছে আইআরজিসি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাশে দাঁড়িয়েছে হিজবুল্লাহ ও হাউথি। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে দ্বিতীয় দফায় হামলার দাবি করেছে ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা। একই দিনে ইরানের সামরিক বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ একযোগে ইসরায়েলের দিমোনা পারমাণবিক কেন্দ্রের আশপাশে থাকা ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়।
জবাবে ইরান ও লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইরানের খুজেস্তানের গুরুত্বপূর্ণ পানি শোধনাগার ও একটি বিশ্ববিদ্যালয়ে আঘাত হানার দাবি করেছে তেল আবিব। জবাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হামলার হুমকি দিয়েছে ইরান। তেহরান, তাবরিজ, বুশেহর সহ একাধিক শহরে অব্যাহত বিমান হামলায় সামরিক শিল্প কারখানা, নৌ সরঞ্জাম উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এছাড়া লেবাননের রাজধানী বৈরুত সহ টায়ার এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এর মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের নতুন পদক্ষেপের অংশ হিসেবে হাজার হাজার মার্কিন নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছেছেন। পেন্টাগনের পক্ষ থেকে ইরানে কয়েক সপ্তাহের জন্য স্থল অভিযান পরিচালনার জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট। যদিও মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স দ্রুতই যুদ্ধ থেকে বের হয়ে আসার ইঙ্গিত দিয়েছেন। We've accomplished all of our military objectives. The president's going to keep at it for a little while longer to ensure that once we leave, we don't have to do this again for a very, very long time. We're going to be out of there soon, and gas prices are going to come back down. এদিকে চলমান সংঘাত বন্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বৈঠক আয়োজনের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এর মধ্যেই বৈঠকে যোগ দিতে ইসলামাবাদে পৌঁছেছেন সৌদি আরব, তুরস্ক ও মিশরের পররাষ্ট্রমন্ত্রী। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইরানি হামলার প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে ট্রাম্প বিরোধী ব্যাপক বিক্ষোভ হয়েছে। মার্কিন প্রশাসনের নীতির বিরুদ্ধে শনিবার নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও ওয়াশিংটন ডিসি সহ বড় শহরগুলোর রাজপথে নামেন হাজার হাজার মানুষ। আয়োজকদের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রের 50টি অঙ্গরাজ্যে ৩,২০০টির বেশি কর্মসূচি নেওয়া হয়েছে। এবারের বিক্ষোভের বড় কারণ ইরান ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান। আয়োজকরা এটিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিরুদ্ধে জনমত তৈরির প্রচেষ্টা হিসেবে দেখছেন। এদিকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি এদিন ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, ইতালি, স্পেনেও ট্রাম্প বিরোধী বিক্ষোভ হয়েছে। খেলার খবর। লম্বা ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন বিসিবির সভাপতি আমিরুল ইসলাম বুলবুল। গতকাল মধ্যরাতে দেশে ফেরেন তিনি। রমজান মাসের আগে অস্ট্রেলিয়ায় যান বোর্ড সভাপতি। সেখান থেকেই বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন। এর মাঝে বিসিবি নির্বাচনে স্বচ্ছতা নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এই তদন্ত কমিটিকে বোর্ডের কাজের স্বাধীনতার হস্তক্ষেপ বলে উল্লেখ করেন সংবাদ বিজ্ঞপ্তিতে। জাতীয় নির্বাচনের পর গুঞ্জন উঠেছিল তিনি আর দেশে ফিরবেন না। সব গুঞ্জনে পানি ঢেলে দেশে ফিরেছে বোর্ড প্রধান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। গত বছরের সমান জ্বালানি সরবরাহের পরও কাটছে না সংকট। ফিলিং স্টেশনে বাড়তি চাপ, বিরামহীন অপেক্ষায় গ্রাহকের দুর্ভোগ। নাশকতা ঠেকাতে ডিপোতে সতর্ক অবস্থান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদীয় কমিটির সভা। কিছুক্ষণ পর সংসদ অধিবেশন। রাতে বিশেষ কমিটির সভায় 133 অধ্যাদেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আশা। এবং দুটি বড় দুর্ঘটনা ছাড়া এবারের ঈদ যাত্রা যে কোনো সময়ে চেয়ে স্বস্তির হয়েছে বললেন সড়কমন্ত্রী। ফেরিতে ওঠার আগে গাড়ি থেকে সব যাত্রী নামানোর নির্দেশনা। এই ছিল দুপুরের সময়। এরপর বিকেল 3টার সময় সংবাদ দিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রোজা চৌধুরী। ধন্যবাদ তামিম। বিকেল 3টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়।